আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ভূচুম্বকত্ব ও এর উপাদান। ভূচুম্বকত্ব ভালোভাবে বোঝার জন্য ভিজুয়ালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের লেকচারে আমাদের অনেকগুলো ইমেজ সংযুক্ত করা আছে, যাতে আমরা খুব সহজেই বিষয়গুলো ভিজুয়ালাইজেশন করতে পারি। প্রথমে দেখো, এখানে আমার একটা চিত্র আঁকানো আছে, পৃথিবী আমি ধরে নিছি। তাহলে পৃথিবী যে চুম্বকের ন্যায় আচরণ করে, এই ধারণাটা প্রথমে দিছে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ডক্টর গিলবার্ট। তাহলে পৃথিবী যেহেতু চুম্বকের ন্যায় আচরণ করে, সাধারণ চুম্বকের মতো পৃথিবীরও দুইটা পোল থাকবে। এখানে আমি পৃথিবীর চুম্বকত্বকে একটা বার ম্যাগনেট হিসাবে কল্পনা করে নিছি। এই বার ম্যাগনেটের এই পাশটা নর্থ, এই পাশটা সাউথ। এখন আমি যদি একটা নর্মাল কম্পাস রাখি, সাপোজ ধরো এটা আমার নর্মাল কম্পাস, এই ব্ল্যাক সাইডটাকে আমি নর্থ ধরতেছি। তাহলে আমি কম্পাস যদি রাখি, আমার নর্মাল কম্পাসের নর্থ পৃথিবীর সাউথকে আকর্ষণ করে এই পাশে থাকবে, আর এই পাশটা হবে পৃথিবীর নর্থকে আকর্ষণ করে সাউথ পাশটা থাকবে এই পাশে। এইটা যেহেতু নর্থ আছে, এই জন্য এই পাশকে ধরে নিচ্ছি চুম্বক নর্থ, আর এই পাশটাকে ধরে নিচ্ছি চুম্বক সাউথ। তাহলে এই চুম্বকের দুই মেরু, চুম্বকের নর্থ এবং চুম্বকের সাউথে সংযোজক যে কাল্পনিক রেখা পাওয়া যায়, এটাই হচ্ছে আমার চুম্বক অক্ষ। আর ভৌগোলিক নর্থ এবং ভৌগোলিক সাউথ হচ্ছে এই পাশে। ভৌগোলিক নর্থ এবং ভৌগোলিক সাউথের কাল্পনিক যে সংযোজক রেখাটা আছে, সেটাকে আমরা বলতেছি ভৌগোলিক অক্ষ। এবং ভৌগোলিক অক্ষের সাথে উলম্ব তলে যে রেখা, এই যে রেখাটা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাকে আমরা বলতেছি ভৌগোলিক বিষুবরেখা রেখা। আর চুম্বক অক্ষের উলম্ব তলে যে রেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করতেছে, তাকে আমরা বলতেছি চুম্বক বিষুবরেখা রেখা। আমরা এখন আরো দুইটা রাশি শিখবো, সেটা হচ্ছে চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল। প্রথমে আসো ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল, এই ভৌগোলিক অক্ষের মধ্য দিয়ে যে উলম্ব তল কল্পনা করা হয়, সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আমরা যদি এটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দেখো এই যে এইটা হচ্ছে ভৌগোলিক অক্ষের উপর উলম্ব একটা তল। তাহলে এই ভৌগোলিক অক্ষের মধ্য দিয়ে এই উলম্ব তল, যেই উলম্ব তলটা যাচ্ছে, সেটাই হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল। এরপর আমরা যদি চুম্বক মধ্যতল শিখি, চুম্বক মধ্যতল। চুম্বক মধ্যতল হচ্ছে চুম্বক অক্ষের মধ্য দিয়ে যে উলম্ব তল কল্পনা করা হয়। তাহলে এটা হচ্ছে চুম্বক অক্ষ। এই চুম্বক অক্ষের উপর এই যে একটা উলম্ব তল কল্পনা করতেছি, এই উলম্ব তলটা হচ্ছে চুম্বক মধ্যতল। তাহলে চুম্বক মধ্যতলের আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা সর্বদা চুম্বক মধ্যতলে থাকে। চুম্বক মধ্যতলে থাকে, এই কথাটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দুইটা ইমেজ দেখতে পাবো। দেখো, এখানে দুইটা পৃথিবীর ইমেজ দেওয়া আছে। প্রথমে আমি এই ইমেজটাই আসি। এই ইমেজে দেখো পৃথিবীর একটা বার ম্যাগনেট দেখানো আছে। বার ম্যাগনেটের নর্থ পোলটা এখানে। নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হয়ে সাউথ পোলে প্রবেশ করতেছে। এই পাশে বলরেখাগুলো বের হয়ে এই পাশে সাউথে প্রবেশ করতেছে। তার মানে বলরেখাগুলো যেই অঞ্চলে বিদ্যমান, সেখানে পৃথিবীর চুম্বকত্ব বজায় আছে। তো একটা ইনফরমেশন হচ্ছে, সূর্য থেকে আমাদের যে ক্ষতিকারক বিকিরণ বা চার্জ পার্টিকেল আসে, এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আসার কারণে সেই চার্জ পার্টিকেল গুলোকে সে বিক্ষেপ করে যায়, যার কারণে পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে না। তার মানে পৃথিবীর পৃষ্ঠকে এই পৃথিবীর চুম্বক ক্ষেত্র সুরক্ষা দেয়। তার মানে পৃথিবীর চুম্বকত্ব হচ্ছে পৃথিবীর এক ধরনের রক্ষা কবচ। আচ্ছা, আমরা এখন দেখি। দেখো, এখানে আমাদের অঙ্কন করা হয়েছে, এই পাশটা হচ্ছে ভৌগোলিক উত্তর, ভৌগোলিক উত্তর, আর এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ। তাহলে ভৌগোলিক উত্তর এবং ভৌগোলিক দক্ষিণের সাথে যে ইমাজিনারি রেখা কল্পনা করা হয়েছে, এইটাই হচ্ছে আমার ভৌগোলিক অক্ষ। আর চুম্বক উত্তর, দেখো এই পাশটা হচ্ছে আমার চুম্বক উত্তর, এটা হচ্ছে চুম্বক দক্ষিণ। এই চুম্বক উত্তর এবং চুম্বক দক্ষিণের যে সংযোজক যে ইমাজিনারি লাইন আমরা কল্পনা করছি, সেটা আমার এখানে হবে চুম্বক অক্ষ। তাহলে চুম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষ, এই দুটার মধ্যবর্তী কোণ পরিবর্তিত হয়।
কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে, বিভিন্ন বইয়েও মানটা চেঞ্জ করা আছে, কোথাও আছে 11.3, কোথাও 17, কোথাও 18, কোথাও 15। আমরা যে কোনো একটা ভ্যালু ব্যবহার করব। আমরা একটা ভ্যালু ব্যবহার করলাম, সেটাকে ধরে নিচ্ছি 17 ডিগ্রি। তার মানে এটাই নয় যে সবসময় 17 ডিগ্রি ধরতে হবে। তাহলে আমরা এই অক্ষের বিষয়টা যদি বুঝি, আমরা এখন এই চিত্রে আসি। দেখো এই চিত্রে পৃথিবীর একবারে গোলক শেপটা বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে আমি আগে অক্ষটা চিন্তা করি, ভৌগোলিক অক্ষ। দেখো এই যে এই বরাবর যে রেখা, এটা হচ্ছে নর্থ। এই ভিতর দিয়ে যদি আমি আসি এই বরাবর সাউথে, এই যে রেখাটা আসবে সেটা হচ্ছে আমার কি ভৌগোলিক অক্ষ। আর চুম্বক অক্ষ দেখো এই যে এই বরাবর ক্রস আসছে, এই দিক দিয়ে ভিতর দিয়ে যদি যায় এই বরাবর, এটা হচ্ছে আমার চুম্বক অক্ষ। কিন্তু আমাদের অবস্থান তো সবসময় ভৌগোলিক অক্ষ বা চুম্বক অক্ষের ওই ভিতর দিয়ে থাকবে না, আমাদের থাকবে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান। তাহলে কোন এক কারণে আমার এখন অবস্থান ধরে নাও এখানে, এই এখানে আমার অবস্থানটা আছে, এবং আমি দিক নির্ণয়ের জন্য একটা কম্পাস ব্যবহার করব। দেখো এইটা কম্পাস ব্যবহার করলাম। কম্পাসের একটা নর্থ পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল আছে, ম্যাগনেটিক কম্পাস। তাহলে আমি কম্পাস দিয়ে যখন আমি কম্পাস ব্যবহার করব, তখন আমার নর্থ দেখাবে হবে এই চুম্বক অক্ষের এই যে নর্থ পোল বরাবর। তাহলে আমি এই কম্পাসকে যদি এখানে স্থাপন করি, তাহলে আমি এখানে কি পেলাম, এই পাশটা পাচ্ছি আমার নর্থ। তাহলে এই বরাবর রেখাটা, এই যে সংযোগ রেখাটা এই বরাবর করে দিলাম, আর এই পাশটা হচ্ছে আমার কি সাউথ। দেখে মনে হচ্ছে যে সাউথ তো এইদিকে থাকার কথা, কেন এইদিকে হচ্ছে কেন? এটা একটা কোশ্চেন হতে পারে। এইটা হচ্ছে পৃথিবীর আকারটা হচ্ছে কি গোলক শেপ। আমি এই বরাবর এইভাবে যদি যাই, আমি কিন্তু দেখা যাবে সাউথেই পৌঁছাবো। তার মানে এই বরাবর যখন এটা নর্থ হবে, তখন এই বরাবর আমার পশ্চিম, এটা হবে আমার পূর্ব। তাহলে এই যে এইখান থেকে যেই রেখাটা টানলাম, এই রেখা এর উপর একটা যখন উলম্ব তল কল্পনা করছি, এই যে উলম্ব তল আমার এখানে চিত্রে দেখা আছে, দেখো এই তলটাই হবে, আমি মেনশন করছি হচ্ছে কি চুম্বক মধ্যতল। এখন এইখান থেকে আমার ভৌগোলিক নর্থ ফিক্সড, এই পয়েন্টটা আমি এই ভৌগোলিক রেখার সংযোগ রেখা আঁকায় নিলাম, সেখানে তার উপরে যে উলম্ব তল কল্পনা করে নিয়েছি সেটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল। হ্যাঁ, এখানে দেখে মনে হচ্ছে সংজ্ঞার সাথে একটু কেমন জানি অসামঞ্জস্য। আসলে অসামঞ্জস্য নয়, আমরা যদি পৃথিবীকে সেট করে এরকম রেখাটাকে টেনে নিয়ে যাইতাম, তাহলে চুম্বক অক্ষের মধ্য দিয়েই এটা যাইতো। এটাও যদি সেট করে ভিতরে নিয়ে যাইতাম, এই ভৌগোলিক মধ্যতলটাই ভৌগোলিক অক্ষের মধ্য দিয়েই যাইতো। এইটা আমার হচ্ছে চুম্বক মধ্যতল। এখন চুম্বক মধ্যতলে আমি আরেকটা কথা বলে রাখছিলাম, সেটা হচ্ছে চুম্বক বলরেখাগুলো বের হয়ে যখন এইখানে নর্থ থেকে বের হয়ে সাউথে আসে, বলরেখা নর্থ থেকে বের হয়ে সাউথে আসে, এই বলরেখা এই চুম্বক মধ্যতলের মধ্য দিয়েই যায়। বলরেখাগুলো কোন দিক দিয়ে যায়? চুম্বক মধ্যতলের মধ্য দিয়েই যায়, এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে এই যে উলম্ব তল, এই উলম্ব তলের মধ্য দিয়েই যাবে। তার মানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমার হচ্ছে এই বলরেখার সাথে যেহেতু স্পর্শক বরাবর, তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এক এক পয়েন্টে এক এক রকম দেখাবে। আচ্ছা, আমরা এই পয়েন্টে চুম্বক মধ্যতল পাইলাম, ভৌগোলিক মধ্যতল পাইলাম। তাহলে আমরা ভূচম্বকের উপাদান সমূহগুলো পড়বো। ভূচম্বকত্বের উপাদান হচ্ছে বিচ্যুতি, বিনতি আর ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আর প্রথমেই পড়বো হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতিটা কি? বিচ্যুতিটা হচ্ছে চুম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ। চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। এই বিচ্যুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এইখানে যখন আমার অবস্থান, তখন আমার বিচ্যুতি হচ্ছে এইটা। আমার অবস্থান যদি চেঞ্জ হয়, বিচ্যুতি কোণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই বিচ্যুতিটা বুঝি, তাহলে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। বলা হয়ে থাকে ঢাকার বিচ্যুতি কোণ হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝো? আমি একটু লিখে নিই, ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট। তাহলে ঢাকার এই অবস্থানে চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? হাফ ডিগ্রি হতে হবে। এখন ইস্ট বলতে কি বোঝাচ্ছে? ইস্ট বলতে বোঝাচ্ছে চুম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের পূর্বে অবস্থিত। আর চুম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের যদি পশ্চিমে অবস্থিত হয়, তাহলে সেটা হবে ওয়েস্ট। যেহেতু এটা ইস্ট, আমার এখানে ওয়েস্টে আছে, তাহলে আমি ইমাজিন করে নিব চুম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের ইস্টে অবস্থিত। তাহলে যদি আমাদের এটা বলা হয় থাকে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, তাহলে আমরা এক্সপ্লেন করতে পারবো আশা করতেছি। তাহলে আমরা যদি বিচ্যুতি ভালোভাবে বুঝি, তাহলে আমরা বিনতিতে চলে যাব।
এখানে দেখো একটা বিনতিবৃত্ত যন্ত্র আছে, এই বিনতিবৃত্তের যন্ত্রের দেখো কম্পাসটা প্রথমে কিভাবে রাখা আছে, অনুভূমিক করে রাখা আছে। তাহলে অনুভূমিক করে রাখার কারণে কম্পাসের ডিরেকশনটা আমার এই দিকে হয়েছে, তার মানে এই কম্পাসটা দ্বারা বোঝাচ্ছে এইটা হচ্ছে আমার কি নর্থ, আর এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ। তাহলে ম্যাগনেটিক নর্থ এবং ম্যাগনেটিক সাউথ, কম্পাস যেই বরাবর আছে সেই বরাবর আমি একটা রেখা টানবো, সেই রেখাটা এই রেখাটা টানলাম এই বরাবর। তাহলে এই রেখার সাথে এই রেখা বরাবর আমি কি করলাম, একটা উলম্ব তল অঙ্কন করলাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা উলম্ব তল। তাহলে এই তলটাই এখানে আমার দেখানো হয়েছে, এই তলটা, তার মানে এই তলটাই হবে, এই উলম্ব তলটাই হবে আমার কি আগের চিত্র অনুযায়ী চুম্বক মধ্যতল। তার মানে এটাকে আমরা লিখে নেই চুম্বক মধ্যতল। এখন এখানে আমার কম্পাস আছে, কোনো কারণে আমার এই বিনতিবৃত্ত যন্ত্র এমন একটা যন্ত্র, একে আমি একটা উলম্ব তলে ঘুরাই দিতে পারি। তাহলে এখানে আরেকটা তল আছে, লক্ষ্য করো এইখান থেকে এই উলম্ব তল এটাকে যদি আমি এখানে ঘুরাই দেই, এই যে এই বরাবর এই যে এইটা যেটা আছে, তাহলে এইটার এই রেখা এই বরাবর, তার মানে এখানে এই তলটা হচ্ছে আমার, এটা একটা নতুন তল, সাপোজ এখন আছে এই তল, এই জায়গায় যদি আমি এই বিনতিবৃত্ত যন্ত্রকে ঘুরাই দিতাম তাহলে এইখানে সে এই উলম্ব তলে থাকতো। কোন উলম্ব তল, এই যে এটা, এটাকে আমি ধরে নিচ্ছি তল 1। তাহলে এই তলটাকে আমি একটু আগাই নেই। তাহলে চুম্বক মধ্যতলের সাথে এই তলের কোণ আমি কি ধরে নিছি, ফাই। এই কোণটাকে আমি ফাই ধরে নিছি। তাহলে আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা এই ভিডিওটা একটু প্লে করি। তাহলে দেখো এই যে তলটাকে চুম্বক মধ্যতল বরাবর অ্যালাইন করলাম, চুম্বক মধ্যতল বরাবর অ্যালাইন করার পর এখন এই বিনতিবৃত্ত যন্ত্রটাকে উলম্ব তলে ঘুরাই দিব। উলম্ব তলে ঘুরাই দিলে দেখো এই যে কম্পাসটা যেই বরাবর অবস্থান করবে সেটাই হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এটা দোলন দিতে দিতে একটা সময় আসে সাম্যাবস্থায় আসবে, সেই ডিরেকশনটাই হবে আমার বি এর ডিরেকশন। এই যে কম্পাসটা দোলন দিচ্ছে এটা একটু মনে রাখো, আমরা এক পরে যায় দোলন করব। তাহলে এটা যদি বোঝা যায়, চুম্বক ক্ষেত্রের দিক পাই গেলাম, চুম্বক ক্ষেত্রের দিক পেলাম এই বরাবর। কখন রাখা হয়েছে বিনতিবৃত্তটা, যখন চুম্বক মধ্যতলে রাখা আছে তখন যে কোণটা পাইলাম, এই যে এই চুম্বক মধ্যতলের যে অনুভূমিক তলটা আছে এর সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমার বিনতি। সেই বিনতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই অনুভূমিক রেখা বরাবর এই চুম্বক ক্ষেত্রের যে উপাংশ পাওয়া যায় তাকে বলা হয় ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ। তাহলে এই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ কে আমরা লিখতে পারি, এইচ কে আমরা লিখতে পারি এইচ সমান সমান, দেখো বি এর সাথে এইটা কি করছে, ডেল কোণ উৎপন্ন করছে, তাহলে বি এর কজ উপাংশ হবে এইচ। তাহলে এইচ সমান সমান লিখতে পারি আমরা বি কস ডেল। এইচ হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, আর ভি হচ্ছে উলম্ব উপাংশ, তার মানে চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। এটা যদি ডেল হয়, এটা 90 মাইনাস ডেল, তাহলে সেক্ষেত্রে আমরা ভি সমান সমান কি লিখতে পারি, ভি সমান সমান লিখতে পারি বি সাইন ডেল। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 1 এবং 2 কে বর্গ করে যোগ করব। তাহলে তোমরা যেহেতু ভেক্টর পড়ে আসছো তাহলে তোমরা এটা সহজেই বুঝতে পারবা বর্গ করে যোগ করলে কি হবে, এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার সমান সমান বি স্কয়ার। অতএব আমরা লিখতে পারি বি সমান সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এখন 2/1 সমীকরণ 2/1 করলে আমরা কি পাবো, 2/1 করলে পাবো বিবি কাটা সাইন ভাগ কজ আসবে আমার হচ্ছে ট্যান ডেল, তাহলে ভি ভাগ আসবে আমার এইচ। তাহলে এই সমীকরণটা আমরা একটু মনে রাখবো। আমরা যদি চুম্বক মধ্যতল বুঝি এবং তল 1 বুঝি তাহলে আমরা একটু সামনে অগ্রসর হব। তাহলে দেখো এই সাদা এই যে উলম্ব তল এটা হচ্ছে আমার কি চুম্বক মধ্যতল, আর এই তলটা আমার কি তল 1। আমরা সমীকরণ দুইটা পাইছি, সমীকরণ পাইছি ট্যান ডেল সমান সমান ভি ভাগ এইচ, বি সমান সমান পাইছি রুট ওভার ভি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা আমাদের লিখে রাখলাম।
এখন এই পয়েন্ট, এই তলে আমার এইচ, কিন্তু যখন এই বিনতিবৃত্ত যন্ত্র যখন আগে এই তল ওয়ানে ছিল, তখন প্রথমে তো আমরা ম্যাচ তল ওয়ানে ছিল, তল ওয়ান থেকে চুম্বক মধ্যতলে নিয়ে আসে বিনতিবৃত্ত যন্ত্রটাকে উলম্ব তলে ঘুরাই দিছে। এখন যখন তল ওয়ানে থাকবে তখন এইচ তো আর এইচ থাকবে না, এইচ এর একটা কি উপাংশ থাকবে, কজ উপাংশ। তাহলে এই তলে যখন তল ওয়ানে ছিল বিনতিবৃত্ত যন্ত্র, তখন এইচ এর মান কত ছিল? তখন নতুন এইচ হবে এইচ প্রাইম ধরে নিলাম, তাহলে তখন এইচ প্রাইমটা হবে এইচ কস ফাই। আর ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশটা তো আমার চেঞ্জ হবে না, উলম্ব উপাংশটা যদি না চেঞ্জ হয় তাহলে ভি থাকবে। এখন এই তল ওয়ানে যদি আমি উলম্ব তলে ঘুরাই দেয়, সেটাও কিন্তু একটা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, কিন্তু সেখানে আমরা যে বিনতি পাবো সেটা আমরা প্রকৃত পাবো না, সেটা পাবো হচ্ছে আপাত বিনতি। এখন তল ওয়ানের জন্য যদি আমি বিনতি নির্ণয় করি, তল একের জন্য বিনতি, তাহলে এটাকে আপাত বিনতিকে ডেল প্রাইম ধরলাম। তাহলে ডেল প্রাইমের আমরা আগে কি জানি, ভি ভাগ এইচ, তাহলে ভি থাকবে, এইচ এর জায়গায় কি আসবে, এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম সমান সমান লিখতে কি পারি, এইচ কস ফাই, ভি ভাগ এইচ কস ফাই। তাহলে ভি ভাগ এইচ আমি আগে লিখছি, ভি ভাগ এইচ সমান সমান আমরা কি জানি, ট্যান ডেল, ডেল হচ্ছে প্রকৃত বিনতি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ডেল প্রাইম সমান সমান ট্যান ডেল ভাগ কস ফাই। অতএব ট্যান ডেল প্রকৃত বিনতি সমান সমান ট্যান ডেল প্রাইম গুণন কস ফাই। তাহলে রাখতে হবে, মনে রাখতে হবে তল কোথায় থেকে গেছে, চুম্বক মধ্যতল থেকে ফাই কোণে এখানে। এখন অনেক সময় কোশ্চেন আসে, এটা বুঝলে এইভাবে কোশ্চেন আসে, দেখো আমার দুইটা তল আছে, একটা তল 1 এবং তল 2। আমি জানি এই সাদা এই তলটা হচ্ছে চুম্বক মধ্যতল, এটা কি আমার চুম্বক মধ্যতল। তাহলে চুম্বক মধ্যতল আর তল 1 এই দুটার মধ্যবর্তী কোণ আমার ফাই দেওয়া আছে, আমার কোশ্চেনে বলে দেওয়া থাকে চুম্বক মধ্যতল এবং এই তল 1 কোণটা ফাই দেওয়া আছে। এখন তল 1 আরেকটা তল নিছি তল 2, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলবে না, বলবে যে তল 1 এর উলম্ব তল, তাহলে আমাকে উলম্ব তল ধরে নিতে হবে, এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি চুম্বক মধ্যতলের সাথে যদি তল 1 ফাই কোণ উৎপন্ন করে, তাহলে তল 2 কত উৎপন্ন করবে, তল 2 নিশ্চয়ই উৎপন্ন করবে 90 মাইনাস ফাই। তাহলে তল 1 এ যদি ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ হয় এইচ কস ফাই, তাহলে তল 2 তে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কত হবে, এইচ কস 90 মাইনাস ফাই। এখন আমাকে বলতেছে যে তল 2 এ আপাত বিনতির মান কত, ফাই দেওয়া আছে তল 1 এর সাথে। তাহলে আমি এখন কি নির্ণয় করব, আমি নির্ণয় করব হচ্ছে তল 2 এর আপাত বিনতি। তাহলে তল 2 এর আপাত বিনতিকে ট্যান ডেল ডাবল প্রাইম ধরলাম, তার মানে এখানে ভি ভাগ কি আসবে, এইচ ডাবল প্রাইম। তাহলে ভি ভাগ লিখতে পারি এইচ কস 90 মাইনাস ফাই। তাহলে ট্যান ডেল ডাবল প্রাইম সমান সমান লিখতে পারি ভি ভাগ এইচ সমান সমান কি, ট্যান ডেল, আর কস 90 মাইনাস ফাই মানে কি, সাইন ফাই। তাহলে অতএব ট্যান ডেল সমান সমান লিখতে পারি ট্যান ডেল ডাবল প্রাইম ইন্টু সাইন ফাই। তাহলে এই অঙ্কের ম্যাথও আমাদের আসে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই ফাইটা কিন্তু তল 2 এর সাথে উৎপন্ন কোণ না, এই ফাইটা আমাকে মাথায় রাখতে হবে চুম্বক মধ্যতল এবং তল 1 এর মধ্যবর্তী কোণ। ফাইটা হচ্ছে চুম্বক মধ্যতল ও তল 1 এর মধ্যবর্তী কোণ। এই হচ্ছে আমার বিনতির ওভারঅল ধারণা। আমরা বিনতিটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সামনে একটু অগ্রসর হই। এখন আমরা আসবো হচ্ছে চুম্বক শলাকার দোলন। চুম্বক শলাকার দোলন, এইখানে একটা কম্পাস দিছি, কম্পাসটা অনুভূমিক অবস্থায় রাখা আছে। কম্পাস যদি অনুভূমিক থাকে
তাহলে এ চুম্বক ক্ষেত্রের মান দিবে না, কারণ চুম্বক ক্ষেত্রের মান তো সবসময় আর অনুভূমিক থাকবে না, অনুভূমিক এবং উল্লম্ব তলের মাঝে মাঝে থাকে। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের মান অনুভূমিক থাকে, অনুভূমিক থাকে হচ্ছে কোথায়, চুম্বক বিষুব রেখা। এই জন্য এখানে বিনতির মানটা কত থাকে, 0 ডিগ্রি। আর দুই মেরুতে বিনতির মানটা থাকে হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা আমরা মাথায় রাখলে সুবিধা হবে। প্রথমে আমি দেখো এটা একটা কম্পাস নিচ্ছি, কম্পাসে আমার একটা হচ্ছে নর্থ পোল, ব্ল্যাকটাকে আমি নর্থ পোল ধরে নিচ্ছি, তাহলে নর্থ পোল একটা সাউথ পোল। তাহলে এইটা এখানে এই বরাবর গেছে, মানে আমি ধরে নিলাম এই বরাবর অনুভূমিক বরাবর আছে। তাহলে এই যে কম্পাস, এখন কম্পাসটা কি করবে, দোলন সম্পন্ন করবে। দোলন সম্পন্ন করতে গেলে দেখো এখানে যখন আমি একটা বল প্রয়োগ করবো, এখানে কম্পাসটা বাধা আছে, মানে এখানে টর্ক অ্যাপ্লাই হবে। তাহলে এখানে টর্ক অ্যাপ্লাই করলাম, আমি যখন এই যে বলটা ছেড়ে দিলাম তখন বিপরীত টর্ক আমার এইদিকে কাজ করা শুরু করবে। বিপরীত টর্ক কাজ করলে সে আসে আর থামবে না, গতি জড়তার কারণে দোলন সম্পন্ন করতে থাকবে, যেটা আমরা সরলছন্দিত স্পন্দনে দেখে আসছি বা পড়ে আসছি। আমরা সরলছন্দিত স্পন্দন এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এখানে আমরা আইডিয়া দিচ্ছি, তাহলে কি করবে, সরলছন্দিত একটা স্পন্দন ক্রিয়েট করবে। স্পন্দন ক্রিয়েট করলে আমরা কি পাবো, দোলনকাল পাবো। তাহলে সেই দোলনকাল নির্ণয় করার জন্য আমার টর্কের মাধ্যমে আসতে হবে। আমরা আগেই চুম্বকের টর্ক সমান পড়ে আসছি, চুম্বক টর্ক, চুম্বক টর্ক টাউ ইকুয়াল টু NI AB sin phi। তাহলে NI এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার চুম্বক ভ্রামক। তাহলে এই এমটা হচ্ছে আমার কি, চুম্বক ভ্রামক বা চুম্বক মোমেন্ট। তাহলে আমরা চুম্বক মোমেন্টকে এইভাবে যদি দেখি, এম সমান সমান NI চুম্বক মোমেন্ট। তাহলে কুণ্ডলীর সংখ্যা হচ্ছে n, এর মান যদি 1 হয়, চুম্বক মোমেন্ট m সমান সমান হবে I a। একক হবে, একক I হচ্ছে কি অ্যাম্পিয়ার, আর a হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কয়ার। তাহলে চুম্বক মোমেন্ট হচ্ছে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তাহলে চুম্বক মোমেন্ট যেহেতু ভেক্টর রাশি, এখানে ক্ষেত্রফল ভেক্টর রাশি, তাহলে ক্ষেত্রফলের দিক যেই বরাবর হবে, চুম্বক মোমেন্টের দিকও সেই বরাবর হবে। এখন চুম্বক মোমেন্টকে যদি আমরা এখানে লিখি, টাও সমান সমান আমরা লিখতে পারি m, আর এখানে b আছে। তার মানে দেখো আমাদের হচ্ছে কম্পাসটা আছে অনুভূমিক, কম্পাসটা যদি অনুভূমিক থাকে তাহলে কম্পাস আমার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে না। যেই দিকে চুম্বক ক্ষেত্র আছে তার অনুভূমিক বরাবর আমার দিক দেখাবে। তার মানে এই কম্পাসের নর্থ পোল যেই দিকে থাকবে সেটা হবে আমার কি, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে যেই জায়গায় বি আছে সেই জায়গায় আমি কি বসাবো, এইচ বসাবো, কারণ আমি ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, কম্পাসটা অনুভূমিক বরাবর রাখা আছে। আর সাইন ফাই হবে, এটা আমার টাও আমরা পাইলাম। এখন সরলছন্দিত স্পন্দনের ইয়াটা কাজ করলাম, আমার হচ্ছে চুম্বক ভ্রামক কাজ করতেছে কি বিপরীত দিকে, আমি এইদিকে হচ্ছে প্রযুক্ত টর্ক অ্যাপ্লাই করছি। তাহলে এখানে সাম্যাবস্থায় আছে, প্রযুক্ত টর্ক সরা নিলাম, তাহলে লব্ধি টর্ক হবে। এই লব্ধি টর্ককে কাজ করতেছে কে, চুম্বক ভ্রামক। কোন দিকে কাজ করতেছে, বিপরীত দিকে, তার মানে সেটা কি হবে, মাইনাস। তাহলে আমরা লব্ধি টর্ক সমান সমান লিখতে পারি, টাউ সমান সমান হচ্ছে I আলফা সমান সমান লিখতে পারি মাইনাস m h সাইন ফাই কে লিখতে পারি ফাই যদি ক্ষুদ্র হয়, ফাই ক্ষুদ্র হলে। তাহলে এটাই পাশে চলে আসলো। I আলফাকে লিখতে পারি ডি স্কোয়ার ফাই ভাগ ডিটি স্কোয়ার কৌণিক সরণ, আর এটা প্লাস m h ফাই ইকুয়াল টু 0, I ভাগ করি ডি স্কোয়ার ফাই ডিটি স্কোয়ার প্লাস m h ভাগ I ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 0। তাহলে অতএব ডি স্কোয়ার ফাই ভাগ ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। তাহলে এটা আমার কি, একটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ। তাহলে সেখানে আমার ওমেগার মানটা কি, ওমেগা সমান সমান লিখতে পারি রুট ওভার এম এইচ ভাগ আই। এটা আমরা সরল স্পন্দন অলরেডি পড়ে আসছি, আমরা অত ডিটেলসে যাব না। তাহলে আমরা এখন দোলনকাল যদি বের করি, কম্পাসের দোলনকাল
দোলন কাল। টি সমান সমান আমরা জানি 2π/ω। তাহলে 2π ω সমান সমান লেখা যায় √mh/I। তাহলে অতএব টি সমান সমান লেখা যায় 2π√I/mh। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমাদের লাগবে। তাহলে এই যে একটা কম্পাসের দোলনকাল যদি নির্ণয় করতে বলে সেটা, এই আই কিন্তু মনে রাখতে হবে জড়তার ভ্রামক। এই আইটা হচ্ছে জড়তার ভ্রামক। এই অধ্যায়ে এটা গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে আই দ্বারা আরেকটা নোটেশন আছে যেটাকে বলা হয় চুম্বকায়ন তীব্রতা। তাহলে দুটা আমাদের কখনো এক করা যাবে না। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আবার দেখা হবে।